সে অনেক অনেক দিন আগের কথা। রহিমপুর জঙ্গলে একটা পাজি বাঘ বাস করত। সেই বাঘ অনেক বুড়ো হয়ে গিয়েছিল। সে বয়সের ভারে কোনো শিকার ধরতে পারত না, তাই সে কৌশল করে বনের পশু পাখিদের ধরে ধরে খেত। এমনই একদিনের কথা। আরে সাগি দিদি, তুমি কোথায় যাচ্ছ? দয়া করে আমাকে একটু সাহায্য করো। কেন কেন বাঘ মামা, তোমার আবার কি হলো? সাগি দিদি, আসলে আমার শরীরটা ভালো নেই, খুব জ্বর এসেছে, মনে হয় আমি আর বাঁচবো না। দিদি বলছি কি সাগি দিদি, আমার খুব পানি পিপাসা পেয়েছে, আমাকে তুমি একটু পানি খাওয়াবে? বাঘের এমন কথা শুনে ছাগিটি নদী থেকে একটুখানি পানি এনে বাঘটির সামনে রাখলো, আর তখনই বাঘ ছাগিকে ধরে খেয়ে ফেললো। এভাবেই দুষ্টু বাঘের দিন কাটছিল। তারপর আরেকদিন বাঘের গুহার সামন দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। এই যে শিয়াল পণ্ডিত, যাচ্ছ কোথায়? এদিকে একটু আসবে, আমার শরীরটা ভীষণ খারাপ, আজ কদিন থেকে আমি কিচ্ছু খাইনি, আমাকে তুমি একটু খাবারের ব্যবস্থা করে দিবে শিয়াল পণ্ডিত? কি বললে তুমি? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমি তোমার জন্য শিকার আনতে যাব? তুমি কি আমাকে ছাগের মতো বোকা পেয়েছো? তুমি ভেবেছো কি আমি তোমার কীর্তিকলাপ সম্পর্কে জানি না? তুমি যে কালকে ছাগিকে চালাকি করে খেয়ে ফেলেছো সেটা আমি ঠিক দেখেছি। তোমাকে শিকার এনে দিতে গিয়ে তোমার শিকার হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আমি তোমার এই বদ কীর্তিকলাপের কথা এই জঙ্গলের সবাইকে বলে দিব। আমি দেখতে চাই এরপর তুমি এই জঙ্গলে কি করে থাকো। বজ্জাত বাক্য থাকার এই শিয়াল পণ্ডিতকে খেতে চেয়েছে, ওর এত বড় সাহস। এই বলে শিয়ালটি সেখান থেকে চলে গেল। আস্তে আস্তে পুরো বনের পশুরা জেনে গেল যে বাঘ মিথ্যে কথা বলে পশুদের ধরে ধরে খায়, আর বনের পশুরা নিজেদের বাঁচানোর জন্য বাঘের কাছাকাছি আসতো না। সবাই চিটার বাঘের থেকে দূরে দূরে থাকতো। বাঘ বুড়ো হওয়ায় ছুটে শিকারও ধরতে পারত না। আরে ধুর, এভাবে কি আর দিন চলে? দুদিন থেকে তো দেখছি আমার ধারের কাছেও কেউ আসছে না। মনে হচ্ছে এই জঙ্গলের সবার কাছে আমার কৌশল ফাঁস হয়ে গেছে। এই জঙ্গলে আর থাকা যাবে না, অন্য জঙ্গল খুঁজে বের করে সেখানে চলে যেতে হবে। আমি এক কাজ করি, পাশের জঙ্গলে চলে যাই, সেখানে তো আমার সম্পর্কে কেউ জানে না, সেখানে আবার নতুন কোনো ফোন দিয়ে এটে শিকার ধরে খেতে হবে। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। বাঘ চলে গেল পাশের বনে। সেখানে কোনো বাঘ সিংহ না থাকায় জঙ্গল প্রধান ছিল হাতি। সব পশুরা হাতির কথাই উঠতো আর বসতো। হাতিমশাই, হাতিমশাই, আপনি তো এই জঙ্গলের প্রধান, আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আজই আমি পাশের জঙ্গল থেকে এসেছি। আমি বুড়ো হয়ে যাওয়ায় সে জঙ্গলের সবাই শুধু আমাকেই ধরে খেতে চায়, তাই কোনো রকম জান নিয়ে পালিয়ে এসেছি। দয়া করে আপনি আপনার বনে আমাকে একটু আশ্রয় দিন এবং কোনো একটা কাজের ব্যবস্থা করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে এ নিয়ে আর চিন্তা করতে হবে না। আজ থেকে তুমি আমাদের বনের চৌকিদার। আমাদের এই বনে যেহেতু বড় কোনো প্রাণী নেই, তাই যে কোনো সময় হিংস্র প্রাণীরা ঢুকে আমাদের বনের পশুদের ক্ষতি করতে পারে, তাই তোমাকে চৌকিদার হিসাবে নিয়োগ দিলাম। বেতন তুমি প্রতি মাসের শেষে পাবে, তবে একটা শর্ত, এ জঙ্গলের কোনো প্রাণীকে কিন্তু তোমার ধরে খাওয়া যাবে না। এ জঙ্গলে সবাই ঘাস খায়, তুমিও ঘাস খাবে, ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি সব কাজ পারবো, আমার শুধু একটা আশ্রয়ের দরকার ছিল। বনের সবাই বাঘকে চৌকিদার হিসেবে পেয়ে ভীষণ খুশি ছিল, কিন্তু তারা জানতো না যে তাদের এই খুশি খুব বেশি দিন আর থাকবে না। একদিন এক ছাগি তার ছানাকে নিয়ে গুহার দিকে যাচ্ছিল। তখন বাঘ তাদেরকে দেখে বলল, এই যে ছাগি দিদি, তোমার ছানাকে নিয়ে কোথায় যাচ্ছ গো? এদিকে একটু এসো তো, তোমার সাথে একটু দরকার ছিল, আমি যে একটু বিপদে পড়েছি। বাঘের এমন কথা শুনে ছাগিটি তার ছানা নিয়ে বাঘের কাছে এলো। কি হয়েছে চৌকিদার ভাই? তুমি তো এই বনের চৌকিদার, তোমার আবার কিসের বিপদ বলো তো? আমার সব থেকে বড় বিপদ হচ্ছে আমার পেটের ক্ষুধা। এই ক্ষুধার জন্যই আমি তোকে এখানে ডেকে এনেছি, এখন আমি তোকে খাবো। হা 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 হা। এই বলে বাঘটি ছাগি ও তার ছানাকে ধরে খেয়ে নিল। এভাবেই দুষ্টু বাঘের দিন কাটছিল। একদিন বনে লালি নামের একটি গাভী অসুস্থ হয়ে পড়েছিল। তাকে দেখতে বনের সবাই এসেছিল। লালি, ঔষধগুলো তুমি ঠিক মতো খেও, ঠিক আছে? আর বাঘ শোনো, আজ তুমি লালির সাথেই থেকো, ও যেহেতু অসুস্থ
রাতে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তুমি আজ রাত ওকে ভালো করে পাহারা দিবে। আপনি কোনো চিন্তা করবেন না হাতি মশাই, আমি লালিকে ঠিক দেখে রাখবো। বাঘের কথায় সবাই খুব খুশি হলো আর সবাই সেখান থেকে চলে গেল। রাত হতেই বাঘ লালিকে শিকার করলো। হা 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 হা, লালিকে তো শিকার করে ফেললাম, কিন্তু ওকে এখন খাওয়া যাবে না। কাল সকালবেলা সবাইকে ওর লাশ দেখানোর পর এবং ভুলভাল বুঝিয়ে তারপর আমাকে খেতে হবে। হা 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 হা। এই দেখুন হাতি মশাই, রাতে লালির অসুখ আরো বেড়ে গিয়েছিল। আমি অনেক চেষ্টা করেছি ওকে বাঁচানোর জন্য, ওষুধও খাইয়ে দিয়েছিলাম, আপনাদের ডাকারও চেষ্টা করেছিলাম, কিন্তু লালি আমাকে যেতে দেয়নি। ও আমাকে বলল ওর কাছে থাকতে, ওর নাকি সময় শেষ হয়ে গেছে। কিন্তু শেষমেশ আমি ওকে আর বাঁচাতে পারলাম না। লালি আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। ইস, লালির জন্য খুব খারাপ লাগছে। লালির মতো অবস্থা এই জঙ্গলে যেন আর কোনো প্রাণীর না হয়। বাঘ, তুমি লালিকে এখন পুঁতে রাখার ব্যবস্থা করো। এই বলে হাতি আর অন্যান্য পশুরা সেখান থেকে চলে যায়। তখন বাঘ মনের আনন্দে লালিকে খেতে থাকে। হা 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 হা, যাক বাবা, এ বনে এসে চালাকি করে তো শিকার ধরে খাচ্ছি, বাকি জীবনটা এভাবেই কৌশল করে এ বনে থেকে যেতে হবে আর শিকার ধরে ধরে খেতে হবে। কিন্তু এই বনে থাকতে হলে আগে ওই দুষ্ট পাজি হাতিকে সরাতে হবে। ওই দুষ্ট হাতি কিনা আমার উপর হুকুম চালায়। এবার আমি ওই হাতিকে মজা দেখাবো। এই বন ছেড়ে ওকে চিরদিনের জন্য জাহান্নামে পাঠিয়ে দিব। তারপর আমি হয়ে উঠব এই বনের রাজা। হা 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 হা। পরের দিন বাঘ যায় হাতির কাছে। হাতি মশাই, বলছি কি আমার শরীরটা ভালো না, খুব অসুস্থ, ডাক্তার দেখাতে হবে, আমার কিছু টাকার দরকার। দয়া করে আপনি আমাকে কিছু টাকা ধার দিন না, চৌকিদারের বেতন পেলে আপনাকে পরিশোধ করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাঘ, নিয়ে যাও। তবে তোমার কিন্তু এখনো বেতন পাওয়ার সময় হয়নি, অনেক দেরি আছে। তার আগে টাকাটা আমাকে পরিশোধ করে দিয়ে যেও। যখন বেতন পাবে তখন আবার নিয়ে যেও। তোমাকে দ্রুত সুস্থ হওয়া খুব জরুরি। তুমি এই জঙ্গলের চৌকিদার, তুমি পাহারা না দিলে এই জঙ্গলের বড় ক্ষতি হয়ে যেতে পারে। এরপর টাকা নিয়ে বাঘ সেখান থেকে চলে যায়। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও বাঘ হাতিকে আর টাকা ফেরত দেয় না। একদিন হাতি বাঘের কাছে আসে। কি ব্যাপার বাঘ, এতগুলো দিন পার হয়ে গেল, তুমি আমার সাথে দেখা করতে এলে না, চৌকিদারের ডিউটিও করছো না। তুমি কি এখন সুস্থ? আর আমার টাকাগুলো কোথায়? হ্যাঁ হ্যাঁ হাতি মশাই, আমি একদম সুস্থ আছি। বলছি বাঘ, তুমি আবার থেকে যে টাকাগুলো ধার নিয়েছিলে, আমি সেই টাকাগুলোই নিতে এসেছি। টাকার আমার ভীষণ দরকার। হরিণীর মেয়ে খুবই অসুস্থ, ওর চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। তুমি আমাকে টাকাগুলো দাও বাঘ, ওর চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকা লাগবে। টাকা মানে কিসের টাকা? আপনি আমার কাছে ঘুষের টাকা চাইছেন? আমি আপনাকে 1 টাকাও ঘুষ দিব না। তোমরা কি জানো তোমাদের আদরের হাতি মশাই আমার এই বনে থাকার জন্য ঘুষ চাচ্ছে? সে একদম সাফ কথা বলে দিয়েছে, আমার এই জঙ্গলে থাকতে হলে তাকে ঘুষ দিয়ে থাকতে হবে। এখন তোমরাই তার বিচার করো, আমি কি ঘুষ দিয়ে জঙ্গলে থাকবো? এসব তুমি কি বলছো বাঘ? আমি আবার কখন তোমার কাছে ঘুষের টাকা চাইলাম? হাতি আর বাঘের এমন তর্ক বিতর্ক দেখে সব পশু পাখিরা হতভম্ব হয়ে যায়। কেউ কিছুই বুঝতে পারছিল না যে কে সত্যি বলছে আর কে মিথ্যে কথা বলছে। এটার বিচার পরে হবে বলে সবাই সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাতের বেলা হাতি বনের ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ওই তো, ওই বেটা হাতিকে পেয়েছি, আমার উপর হুকুম চালানো, আজকে হবে ওর শেষ দিন। আমার উপর এতদিন ধরে হুকুম চালিয়েছিস, আজ তার আমি প্রতিশোধ নিব। আজ আমি বেটাকে দেখাবো মজা। এই বলে বাঘটি হাতির ওপর আক্রমণ করে আর হাতি চিৎকার করতে থাকে। হাতির চিৎকার চেঁচামেচি শুনে সব পশু পাখিরা এসে সেখানে উপস্থিত হয়। আর রাত হওয়াতে বাঘ একটি গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। আপনার আবার কি হয়েছে হাতি মশাই? আপনার শরীরে এই ক্ষতগুলো কি করে হলো? হরিণী, আমাকে কেউ একজন আক্রমণ করেছিল, অন্ধকার হওয়াতে আমি তাকে দেখতে পারিনি, সে আমাকে ভীষণ মেরেছে। সে তো আমি বেশ বুঝতে পারছি, কিন্তু আমাদের সবার নিরাপত্তার দায়িত্ব তো চৌকিদার মশাইয়ের। তাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না, সে কোথায়? ঠিক তখনই সেখানে বাঘ এসে উপস্থিত হয়।
এ কি, তোমরা বুঝি আমাকে স্মরণ করেছো? তোমাদের ডাক শুনে আমি চলে এলাম। আর এ কি, হাতিমশাইয়ের শরীরে এরকম রক্তের দাগ কেন? আমি এই বনে থাকতে আমাদের বন প্রধানকে কে আক্রমণ করলো? কার এত বড় সাহস? আমার তো মনে হয় আপনি আঘাত করেছেন চৌকিদার মশাই, কারণ আজ তো আপনার সাথে হাতি মশাইয়ের ঝগড়া হয়েছিল। সেটা কি আপনি ভুলে যাচ্ছেন নাকি? এসব তুমি কি বলছো হরিণী? ঝগড়া হয়েছিল বলে আমি হাতিমশাইকে আক্রমণ করব? আমি তো এই বনের রক্ষক, আমি তো ভক্ষক নই। শুনুন চৌকিদার মশাই, ক্ষুধা লাগলে না রক্ষকও ভক্ষক হয়ে ওঠে, বুঝেছেন তো? আর আমি বেশ ভালো করেই বুঝতে পারছি যে হাতি মশাইকে আপনি আক্রমণ করেছিলেন। তা না হলে নিজে দেখো না, তোমার হাত পায়ের নখগুলোতে কেমন রক্ত লেগে আছে। এখনো কি তুমি মিথ্যে কথা বলবে যে তুমি হাতি ভাইকে আক্রমণ করোনি? হরিণের কথায় সবাই একমত পোষণ করে। তখন কারোর বুঝতে আর বাকি রইল না যে এতদিন বাঘ এই বনের পশু পাখিদের কৌশলে শিকার করে খেয়েছে। সবাই বাঘকে ঘিরে ফেললো, আর হাতি বাঘকে তার সুরে তুলে নিয়ে জোরে একটা আছাড় মারলো। বাঘ বৃদ্ধ হওয়ায় সে আঘাত সহ্য করতে না পেরে মারা গেল। তারপর থেকে আবারও সেই বনের সুখ শান্তি ফিরে এলো। এই জন্যই বলে, অচেনা কারোর সাথে কখনোই বন্ধুত্ব করতে নেই। রাধাকৃষ্ণপুর গ্রামের পাশের জঙ্গলে থাকতো এক টোনা ও টুনির পরিবার। নিজের বাচ্চাদের জন্য তো সব বাবা মায়ের ভালোবাসা থাকে, কিন্তু এই মা টুনি ও বাবা টোনার তাদের সন্তানদের জন্য একটু বেশি ভালোবাসা ছিল। টোনা টুনি তাদের জীবন অনেক খুশিতে পার করছিল। কিন্তু একদিন হলো কি, এক সন্ধ্যাবেলায় হঠাৎ করে অনেক জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। টুনি তাদের পরিবারের সকলের সাথে বসেছিল আর টোনাকে বলল, তাহলে কি আমাদের বাচ্চারা না খেয়ে খিদায় মারা যাবে? টুনি, আর কতগুলো দান আছে? 2 দিন, ব্যাস আর 2 দিন চলে যাবে। তুমি একদম চিন্তা করো না টুনি, আমি আমার বাচ্চাদের না খেয়ে থাকতে দিব না, কিছু না কিছু একটা করবই। তারপর এভাবেই 2-3 দিন চলে গেল, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই। টুনি তখন টোনাকে বলল, টোনা, আমি বলছিলাম কি, আজকে সন্ধে খাওয়ার জন্য ঘরে কোনো খাবার দানা নেই। আমি জানি, যদি আমি বৃষ্টিকে ভয় পেয়ে ঘরে থাকি তাহলে আমার বাচ্চারা সন্ধ্যায় কি খাবে? টুনি, তুমি আমাকে বারণ করো না, আমি এখনই আমার বাচ্চাদের জন্য দানা খুঁজতে বের হতে হবে। না, আমি তোমাকে এই বৃষ্টিতে ভিজে বাহিরে যেতে দেব না। বাহিরে অনেক ঠান্ডা, আর এই ঝড় বৃষ্টিতে তুমি কিভাবে উড়বে? তাছাড়া তুমি তো আজকে কিছুই খাওনি। যতই লুকিয়ে রাখো না কেন টোনা, আমি সব কিছুই বুঝতে পারি। তোমার অনেক খিদে লেগে আছে, তাই না? টুনি, আমার জীবন তো আমার স্ত্রী ও বাচ্চারাই, আমার ভরসা তো তুমি। আর আমার চোখের সামনে যদি তোমাদের কিছু হয় তাহলে আমি কিভাবে বাঁচবো? আমাকে যেতেই হবে। টুনি, আমাকে কিছু সময়ের জন্য বাইরে যেতে দাও। আমার কিচ্ছু হবে না টুনি, তুমি আমার উপর ভরসা রাখো, আমি যাব আর আসবো। আমি আমার রাজু ও মিঠুকে ক্ষুধার্ত দেখতে পারবো না। ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকবো, সাবধানে যেও কিন্তু। তারপর এই কথা বলে বাবা টোনা বাহিরে চলে গেল। টুনি তখন তাদের বাচ্চাদের বলল, রাজু, মিঠু, এই দিনগুলোর কথা ভুলে যেও না। দেখো, তোমাদের বাবা অনেক ঝড় বাতাসেও বাইরে চলে গিয়েছে শুধু তোমাদের খাবারের জন্য। তোমরা ক্ষুধার্ত থাকবে বলে। শোনো রাজু, মিঠু, সব বাবারা এমনই হয়ে থাকে, যারা নিজেরা না খেয়েও তাদের বাচ্চাদের হাসি মুখে খাবার তুলে দেয়। আমাদের তোমাদেরকে নিয়ে অনেক আশা, অনেক স্বপ্ন। মা, আমরা তোমাদের সব স্বপ্ন পূরণ করব, আর তোমাদের সব আশাও পূরণ করব। হ্যাঁ রাজু, আমার তোমাদের উপর পুরো বিশ্বাস আছে। এদিকে বাবা টোনা প্রচন্ড ঝড় বাতাসেও উড়ার চেষ্টা করছে। প্রচন্ড ঝড় বাতাসে সে উড়তে পারছে না। হঠাৎ জোরে বাতাস এসে তাকে অন্যদিকে নিয়ে গেল। বাবা টোনা বুঝে গেল যে যেদিকে ঝড় বইছে তাকে আজ ওদিকে খাবার খুঁজতে যেতে হবে। কিছুক্ষণ পর সে একটি গাছের কাছে পড়ে গেল আর বলল, মনে হচ্ছে আমি আজকে বেঁচে গেছি, আমি এখনো বেঁচে আছি, আর আমাকে আমার বাচ্চাদের জন্য বাঁচতেই হবে। টোনা এভাবেই নিজের মনে সাহস জোগাতে থাকলো। যখন ঝড় বাতাস থেমে গেল, ঠিক তখন টোনা সামনের দিকে গেল আর কিছু দানা দেখতে পেল। সে অনেক অবাক হলো, কারণ সে এদিকে অনেকবার এসেছিল কিন্তু কখনোই খাবার দানা পায়নি। আজকেই সে প্রথম পেয়েছে। টোনা তখন তাড়াতাড়ি দানাগুলো নিয়ে সন্ধ্যা হওয়ার আগেই ঝড় বাতাসের সঙ্গে যুদ্ধ করে ঘরে ফিরে আসলো। এদিকে টুনি অসহায়ের মতো টোনার জন্য অপেক্ষা করছিল। টুনি তখন বলল, তুমি এসে গেছো, আমার তোমার উপর পুরো বিশ্বাস ছিল। আল্লাহর কাছে শুকরিয়া যে
আল্লাহ আমাদের খাবার দানা জোগাড় করে দিয়েছে। টুনি, তুমি এই দানাগুলো নাও আর আমার আদরের রাজু ও মিঠুকে দিয়ে দাও। আর টুনি তাই করলো। রাজু তখন বলল, বাবা তোমার তো ঠান্ডা লেগে যাবে। না রাজু, আমি ঠিক আছে বাবা। তারপর রাজু মিঠু খাবারের দানা খেয়ে ঘুমিয়ে পড়লো। নিজের বাচ্চাদের ঘুমিয়ে পড়তে দেখে টোনা আর টুনির মনে অনেক শান্তি লাগলো। এভাবেই দুদিন কেটে গেল। এভাবেই অনেক বছর কেটে গেল। আর এদিকে রাজু মিঠু বড় হয়ে গেল। রাজু তখন বলল, মা আমার কথায় খারাপ কিছু ভেবো না, আমি তোমার বড় ছেলে ঠিক আছে, কিন্তু তাই বলে কি সব দায়িত্ব শুধু আমার? মিঠু তো আছে এই ঘরে, যদি আমি বাবার জন্য খাবার দানা খুঁজি তাহলে কম তো কম মিঠু তোমার জন্য তো খাবার দানা খুঁজতে পারে, তাই না? সাব্বাস আমার রাজু, আজকে সত্যি তুমি আমাদের চোখ খুলে দিয়েছো যে আমরা দুজন তোমার উপর বোঝা হয়ে আছি। ঠিক তখন ছোট ছেলে মিঠু সেখানে আসলো। টুনি তখন বলল, মিঠু ভালোই হয়েছে তুমিও এসে গেছো। শোনো তোমার ভাইয়ের কাছ থেকে, সে তোমাকে কিছু বলতে চায়। থাক মা, আমি সব জানি রাজু ভাইয়া কি বলতে চায়। আমি কি দানা খুঁজবো না তোমাদের দেখে রাখবো? কোনটা করবো বলো? যদি সে আমার বড় হয়ে এই কাজ না করতে পারে তাহলে আমি কিভাবে পারবো? আমিও পারবো না এই কাজ করতে। তোমাদের দুজনের তো লজ্জা পাওয়া উচিত। তোমরা দুজন তোমাদের মায়ের মুখের উপর এভাবে কথা বলছো। যদি আমাদের দুজনকে দানা খুঁজে না দিতে পারো তাহলে বারণ করে দাও, সমস্যা নেই। এইভাবে কথা শোনার থেকে খিদায় মরে যাওয়া অনেক ভালো। এত লজ্জা পাওয়ার কি আছে? মিঠু তো সত্যিই বলেছে বাবা। এই কথা বলে তাদের বড় ছেলে রাজু চলে গেল। দেখেছো দেখেছো, ও বড় হয়ে এমন করেছে আর আমি তো মাত্র ছোট। এই কথা বলে তাদের ছোট ছেলে মিঠু তাদের ছেড়ে চলে গেল। তুমি ওদেরকে বড় করার জন্য কি না করেছো, তাহলে ওদেরকে কিছুই মনে নেই। তুমি তোমার মনকে ছোট করো না টুনি। ব্যাস এসব আমাদের ভাগ্যে ছিল, তাই এমনটি হয়েছে। এই জন্যই তো ওরা আমাদের ছেড়ে চলে গিয়েছে। টোনা আর টুনি ওদের বাচ্চাদেরকে লালন পালন করার জন্য ঝড় বাতাস সর্দি ঠান্ডা গরম কোনো কিছুকে উপেক্ষা করেনি। কিন্তু আজকে ওই বাচ্চারাই নিজের মা বাবাকে নিজেদের বোঝা মনে করছে। যখনই সন্ধে হলো ঠিক তখন রাজু এসে তার মাকে বলল, মা তুমি বাবার সাথে কথা বলো, আমি তোমাকে ঠিকমতো খাবার দেব। আর তাছাড়া আমি আমার জন্য আলাদা ঘরও বানিয়ে ফেলেছি। মা তুমি আমার সাথে চলে আসো, আর বাবা মিঠুর সাথেই থাকবে। কি বলছো এসব রাজু? তোমার বাবা তো আমাকে ছাড়া থাকতেই পারবে না। কিন্তু মা আমার দিকে তো দেখো, আমি বিয়ে করে ফেলেছি। আমার বউ বলেছে তোমাকে নিয়ে যেতে, কিন্তু দুজনকে রাখা মুশকিল হয়ে যাবে। প্লিজ মা তুমি বাবাকে বুঝিয়ে বলো। ঠিক আছে, আমি কথা বলে দেখি। টুনি তখন সমস্ত কথা টোনাকে জানালো। টোনা তখন বলল, টুনি কি বলছো এসব তুমি? আমাদের জীবনে এসব দিন দেখার জন্যই বুঝি বেঁচে আছি। আমি তোমার কাছে হাত জোর করছি টোনা, তুমি আমার কথা রাজি হয়ে যাও। প্লিজ তুমি একবার রাজি হয়ে যাও। আমরা দূরে থাকবো ঠিকই, কিন্তু আমাদের ভালোবাসা তো কমে যাবে না। আমরা দেখা করে নিব। আমাদের দুজনের মন তো দুজনের কাছেই পড়ে থাকবে, তাই না? তারপর টুনির কথায় টোনা রাজি হয়ে গেল। তাদের বড় ছেলে রাজু টুনিকে তার সাথে নিয়ে গেল আর টোনার মিঠুর কাছে ছিল। দেখো ইনি হলেন আমার মা। তো তোমার মা হলে আমি কি করব? মাথায় তুলে বসে থাকবো নাকি? যত সব। তারপর টুনি তার বড় ছেলে রাজুর কাছে জীবন কাটাতে লাগলো। এদিকে তাদের ছোট ছেলে মিঠু সন্ধ্যাবেলায় ঘরে ফিরে তার মাকে না দেখে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা মা কোথায়? তারপর টোনা মিঠুকে সমস্ত কথা জানালো। মিঠু তখন বলল, সব সিদ্ধান্ত কি শুধু রাজু ভাইই করবে? আমারও তো অধিকার আছে, আমিও তো আমার ইচ্ছে মতো বাঁচতে চাই। তারপর মিঠু তাড়াতাড়ি রাজুর কাছে গেল আর বলল, মা আমি বাবার সাথে থাকতে পারবো না, বাবার সাথে আমার দম বন্ধ হয়ে যায়। তুমি রাজু ভাইয়ের কাছে কেন চলে এসেছো? মিঠু আমরা দুজন তো এখন অনেক অসহায়, তার চেয়ে ভালো আমরা দুজন একসাথে মরে যাই। হ্যাঁ আমার কথা তো সবারই খারাপ লেগে যায়। তুমি তো ঘর পেয়ে গেছো, আর কি চাও তুমি? আমার ওই ঘর লাগবে না, ওইখানে আমি আমার বাবার সাথে এক মুহূর্তেও থাকতে পারবো না।
বাবার সাথে থাকতে আমার অনেক বিরক্ত লাগে। আমি চলে যাচ্ছি, আমি আমার ঘর নিজেই বানিয়ে ফেলবো। তারপর মিঠু সেখান থেকে চলে গেল। এদিকে বাবা টোনা তার ঘরে বসে পুরনো দিনের কথা ভাবে, যখন সে সবার জন্য খাবার খুঁজে নিয়ে আসতো। আজকে সে ঘর একদম খালি পড়ে আছে। তারপর সে সাহসের সাথে রাজুর নতুন ঘরের দিকে গেল। রাজু ও তার বউ ঘুমিয়ে আছে, কিন্তু মা টুনির চোখে ঘুম নেই। টুনি যখনই তার টোনাকে দেখলো তখনই কান্না শুরু করে দিল। টুনি তখন বলল, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। এমন জীবন থেকে আমার মরে যাওয়া অনেক ভালো ছিল। টুনি, আমাদের ডানায় শক্তি কম হতে পারে, কিন্তু মনে অনেক জোর আছে। আমরা যে করেই হোক অন্য জঙ্গলে যাব। আমাদের বাচ্চার উপর অনেক আশা ছিল, কিন্তু ওরা ওদের মতো থাকুক, আমরা দুজন আলাদা থাকতে পারবো না। যদি বাঁচতে হয় আমরা একসাথে বাঁচবো, আর যদি মরতে হয় আমরা একসাথেই মরবো। তারপর এই কথা বলে টুনাটুনি এক অজানা ঠিকানায় চলে গেল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.